আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সাধারণ গণিত অধ্যায় ৪.১ এর বেসিক সূত্রগুলো নিয়ে কথা বলব এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক এই প্লেলিস্ট নিচে দেওয়া থাকবে। ওকে? তো আমরা দেরি না করে বেসিক গুলো শুরু করি। ওকে? সো সবার ১ম এ আমরা যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে বেস, পাওয়ার আর এক্সপোনেন্টের ব্যাপারটা আসলে কি? আচ্ছা, এখানে অবশ্যই তোমরা একটা ছবি দেখতে পারতেছো। আমি যদি ব্যাপারটাকে একটু সহজ করে বলি তাহলে একটু দেখো যে সাধারণত আমরা যেকোনো একটা সংখ্যাকে যখন লিখি এবং এটার উপর যখন পাওয়ার দিই তখন আমরা একটা ছোটবেলা থেকে আমরা ভুল একটা জিনিস শিখে আসতেছি। একটু দেখো, নিচে যেই জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা বলতেছি বেস, বা এটাকে আমরা বাংলায় কি বলতেছি? ভিত্তি। আর উপরে যে জিনিসটা দেখতে পারতেছো, ৫ এর উপরে যে 2 আছে, এটাকে আমরা কি বলতেছি? এক্সপোনেন্ট। এটার বাংলাটা কি বলতো? সূচক। আর এই 5 এর উপর পাওয়ারটা যে 2 আছে, 5 স্কয়ার, এটা করলে যে অ্যান্সারটা আসে সেইটা হচ্ছে পাওয়ার। এর মানে এবার যদি তুমি উপরের ছবিটাকে একটু খেয়াল করো তাহলে হয়তো তুমি বুঝতে পারবা যে 10 হচ্ছে এখানে বেস, 2 হচ্ছে এটার এক্সপোনেন্ট, আর এই অ্যান্সারটা হচ্ছে পাওয়ার অফ 10। ওকে? তাহলে আসলে আমরা মানে প্রতিদিন মানে অঙ্ক করতে করতে বা বলতে বলতে আমরা বলে ফেলি উপরেরটা আসলে পাওয়ার, আসলে এটা পাওয়ার না, বাট বললে ব্যাপারটা ভুল হবে না। কিন্তু আসলে উপরের টুটাকে আমরা কি বলবো? এক্সপোনেন্ট। আর পুরো অ্যান্সারটাকে, যে অ্যান্সারটা আসবে, এটাকে আমরা বলবো পাওয়ার অফ 10। ওকে? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা একটু আমরা মাথায় রাখবো যে নিচে যে সংখ্যাটা অবস্থান করতেছে সেটা হচ্ছে আমাদের বেস, এবং উপরে যে সংখ্যাটা অবস্থান করতেছে সেটাকে আমরা কি বলতেছি? এক্সপোনেন্ট। ওকে? এই ব্যাপারটা যদি আমরা বুঝে ফেলি তাহলে আমরা একটু সামনে যাই। ওকে? এবার আমরা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো এই চ্যাপ্টারের তোমার দক্ষতা অর্জনে অনেক সাহায্য করবে। তো এই সূত্রগুলো যদি আমরা না পারি তাহলে সামনে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো না। তাই তোমার দায়িত্ব হচ্ছে যখন আমি সূত্রগুলো পড়াই ফেলবো অবশ্যই খাতায় সুন্দর করে কালার কলম দিয়ে ওগুলো নোট করে ফেলা। ওকে? উদাহরণ সহ আমি প্রত্যেকটা সূত্রের নিচে কিছু জায়গা রাখছি যাতে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারি। ওকে? তাহলে প্রথম সূত্রটায় চলে আসি। প্রথম সূত্রটা আমরা কি দেখতেছি দেখো। প্রথম সূত্রটা আমরা দেখতেছি যে এখানেও একটা এ আছে, এখানেও একটা এ আছে। মানে কি বলছিলাম মনে আছে? নিচে যে থাকে তাকে আমরা কি বলি? ভিত্তি। ভিত্তি দুইটা সেম, এবং উপরের পাওয়ার যে দেখতেছো মানে এক্সপোনেন্ট যাকে দেখতেছো তারা কিন্তু ভিন্ন, এবং এই দুইজন পরস্পর গুণাকারে আছে। তাহলে আমরা কি বলতে পারি? দুইটা ভিত্তি যদি সেম হয় এবং তারা গুণাকারে থাকে তাহলে দুইটা ভিত্তির বদলে আমরা একটা ভিত্তি লিখব, এবং যারা অমিল আছে তাদেরকে কিন্তু পাওয়ারগুলো আমরা কি আকারে লিখতেছি? যোগ আকারে। সহজভাবে বোঝানোর জন্য আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, দেখো তাহলে আর ভালো বুঝবা। যেমন 2 কিউব, ওকে, এবং আমি লিখলাম 2 স্কোয়ার। তাহলে ব্যাপারটাকে কিভাবে বলতে পারতেছি আমরা? দেখো এটার সাথে মিলে কিনা। দুইটা 2 আছে ভিত্তি, তাহলে দুইটা 2 এর বদলে একটা 2 লিখব, এবং এদের পাওয়ারগুলো যোগ আকারে লিখে দিব। তাহলে অ্যান্সারটা কত হবে? 2 টু দি পাওয়ার 5। এটাকে অন্যভাবে আমরা একটু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি আমাদের অঙ্কটা হয়েছে কিনা। 2 কিউব বলতে আসলে কি বোঝায় বলো তো? কয়টা 2 গুণ? 3টা 2 গুণ। 2 স্কোয়ার বলতে আসলে কি বোঝাচ্ছে? দুইটা 2 গুণ। এখন ম্যাথমেটিক্সে এই এই ডট মানেও তো গুণ। তাহলে এতগুলা 2 এই একইভাবে না রেখে এটাকে সহজে প্রকাশ করার নিশ্চয়ই একটা পদ্ধতি থাকা দরকার। সেই পদ্ধতিটা কি? 2 আছে কতবার? 1 2 3 4 5 বার। তাহলে এটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার 5। এটাকেই কিন্তু আমরা সিম্পল ভাবে এই সূত্রটা দিয়ে কিন্তু করে ফেলছি। যদি না বুঝে আমরা আরেকটা উদাহরণ দেখি। যদি এরকম হয় তোমাকে বলে 10 কিউব ইনটু, তোমাকে যদি বলে 10 টু দি পাওয়ার 5, তাহলে সূত্রটা কি শিখেছি? দুইটার ভিত্তি যদি সেম হয় এবং গুণাকারে থাকে তাহলে দুইটা 10-এর বদলে একটা 10 লিখে দিবা, এবং তাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ। তাহলে অ্যান্সারটা কত হবে? 10 টু দি পাওয়ার 8। আমি আশা করি এই সূত্রটা আমরা বুঝাইতে পারছি। এই সূত্রেরই একটা অন্যরকম একটা ভার্সন দেখে আসি। আচ্ছা স্যার, যদি এরকম হয় দুইটার ভিত্তি সেম, একটার পাওয়ার পজিটিভ আর আরেকটার পাওয়ার নেগেটিভ, তাইলে ব্যাপারটা কি হইতো? আচ্ছা, এটাও একটা উদাহরণ দিয়ে দেখি। আচ্ছা, ধরো তুমি পরীক্ষায় ধরো এটা শিখে গেছো, কিন্তু একটার উপরে পাওয়ার মাইনাস দেওয়া, যেমন 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার -2। 2 টু দি পাওয়ার -2 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
এখন তুমি ভাবো তো তোমাকে আমি কি শিখেছি, দুইটা দুই যদি গুণাকারে থাকে মানে ভিত্তি যদি সেম হয় এবং ওরা যদি গুণাকারে থাকে তাহলে দুইটা দুইয়ের বদলে তুমি একটা দুই লিখবা আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখন স্যার পাওয়ারগুলো যে যোগ করব, এখন তো একটা পাওয়ার তো মাইনাস আছে আর একটা প্লাস আছে, তাহলে কি করবো? তুমি যোগই করবা, এখনো 3 প্লাস এটা যাই থাকুক না কেন তুমি এটা যোগ করবা। এখন তুমি দেখো তো অ্যান্সারটা কি আসে, 2 মাইনাসে প্লাসে -2, 2 টু দি পাওয়ার 1, 1টা লেখা লাগে না, তাহলে অ্যান্সার কতটুকু? এর মানে আমি এটা বোঝাতে চাচ্ছি পাওয়ার মাইনাস থাকলেও তুমি যোগই করবা। হ্যাঁ, মাইনাস আছে দীক্ষা অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে, বাট আমরা কিন্তু যোগই করতেছি। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাটায় একটু খেয়াল করব আমরা যে এটাকে অন্যভাবে ভাগাকারও লেখা যায়, বাট এটাও তুমি মাথায় রাখবে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা ভাগের সূত্রতে আসি। আচ্ছা, তাহলে এই পার্টটার দিকে একটু খেয়াল করো। দেখো ভিত্তি দুইটা আবারও সেম, ভিত্তি দুইটা কিন্তু এখনো সেম, পাওয়ার দুইটা কিন্তু ভিন্ন, একটা এম আর একটা এম। আমি এখানে একটা শর্ত লিখে দিছি, এম এর মান এর থেকে বড় হলে। তাহলে সূত্রটা শিখাচ্ছি, তারপর উদাহরণ দেখাচ্ছি। দুইটা এর বদলে আমরা একটা এ লিখবো এবং পাওয়ারগুলো উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ হয়ে যাবে। উদাহরণ দিলে তুমি ব্যাপারটা বুঝবা। ধরো এবার আমি বললাম উপরে আছে 5 টু দি পাওয়ার 5 আর নিচে আছে ধরো 5 টু দি পাওয়ার 3। তাহলে অবশ্যই উপরের পাওয়ারটা নিচের পাওয়ার থেকে বড়, কারণ অবশ্যই 5 3 থেকে বড়। তাহলে রুলসটা কি হবে, দুইটা 5 ভাগ আকারে আছে, তাহলে দুইটা 5-এর বদলে একটা 5 লিখবো। যেহেতু উপরেরটা বড় তাহলে উপরেরটার থেকে নিচেরটা ভাগ, তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে, 5। আচ্ছা, আমরা অন্য একটা উদাহরণ দিয়ে দেখি। আমরা দেখি, ধরো তোমাকে এরকম দিল 7 টু দি পাওয়ার 4, আরেকটা দিল কি বলতো 7 টু দি পাওয়ার। তাহলে দেখতেই তো পারতেছো দুইটার ভিত্তি সেম কিন্তু এক্সপোনেন্ট দুইটা আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, দুইটা সাতের বদলে একটা সাত লিখব এবং উপরেরটার পাওয়ার থেকে যেহেতু এটা বড় নিচেরটার পাওয়ার বাদ, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7 বা তুমি চাইলে পরবর্তীতে এটাকে 49 লিখতে পারো। ওকে, আচ্ছা এবার আসি। আচ্ছা স্যার, আপনি বলতেছেন উপরেরটা বড় থাকলে, যদি এরকম হয় স্যার নিচে যে সংখ্যাটা আছে এটার এক্সপোনেন্ট বড় হয়। আচ্ছা, তাহলে এটা একটা দেখে আসি। ধরো তোমাকে এখন একটা অঙ্ক দিলাম আমি 3 স্কোয়ার আর নিচে আছে 3 টু দি পাওয়ার। তাহলে আমরা স্পষ্ট দেখতে পারতেছি আগের অঙ্কের সাথে এটা ডিফারেন্স হচ্ছে, আগে সবসময় উপরের যে ভিত্তি ছিল এটার পাওয়ারটা বড় ছিল, এবার আমরা দেখতে পারতেছি নিচে যে ভিত্তিটা আছে এটার পাওয়ার বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সবসময় আমরা বড়র কাছে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যে কাজটা করব, দুইটা 3-এর বদলে এবার 3টা নিচে লিখব এবং নিচেরটার পাওয়ার থেকে উপরেরটার পাওয়ার বাদ দিব। তাহলে স্যার উপরে কি লিখব, উপরে আমরা লিখব 1। কেন 1 লিখতেছি এই ব্যাপারটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে এখন দেখো 1, 5 থেকে 2 চলে গেলে 3 টু দি পাওয়ার 3। ওকে, আচ্ছা স্যার, এটার বেলায় যেমন আপনি উপরের থেকে যখন নিচে নিয়ে আসলেন উপরে যখন 1 লিখছিলেন, এটার ক্ষেত্রে তো এরকম কিছু নিচে 1 লিখেননি। আচ্ছা, আরেকবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করছিলাম। দেখো আরেকবার দেখো, 5 টু দি পাওয়ার 5, 5 কিউব। তাহলে আমরা বলছিলাম কি আমি, যে দুজনের মধ্যে উপরেরটার পাওয়ার বড়, তাই আমরা উপরে নেওয়ার চেষ্টা করব। তাহলে 5 টু দি পাওয়ার 5-এর থেকে 3 বাদ, যেহেতু নিচের থেকে উপরের থেকে নিচেরটা বাদ দিছো তাহলে নিচে তো কেউ থাকে না, তাহলে নিচে থাকে না বলতে আমরা এখানে কি দিব 1। যেহেতু 1 লেখা লাগে না তাই এখানে আমরা লিখিনি, 5-এর থেকে 3 চলে গেলে 2 লিখে দিছিলাম। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে নিচে কোনো সংখ্যার 1 থাকলেও এটার ভ্যালু না থাকলেও উপরে কিন্তু 1 থাকলে এটার ভ্যালু আছে। যেমন ব্যাপারটা বোঝো, যদি আমি তোমাকে বলি 2/1, এটার মান কিন্তু 2, কিন্তু আমি যদি তোমাকে বলি 1/2, তুমি যদি পরের লাইনে এটাকে 2 লিখে ফেলো উপরে 1টা না লিখা, তাহলে কি হবে, না, হাফ অবশ্যই 2 এর সমান না, কিন্তু 2/1 মানে 2। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, নিচে যদি ভিত্তির পাওয়ারটা বড় থাকে তাহলে আমরা এটাকে নিচে নিয়ে যাব, এর মানে নিচেরটার পাওয়ার থেকে উপরেরটার পাওয়ার বিয়োগ হবে এবং উপরে ওই স্থলে আমরা 1 বসাই দিব। ওকে, আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে আমরা এই ব্যাপারটা শেষ করি। তাহলে তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করি কি বলতেছি, যে যদি এরকম হয় স্যার উপরে আমাকে 4 টু দি পাওয়ার 7 দিল আর নিচে 4 টু দি পাওয়ার 11 দিল, তাহলে আমি কি করব, কি শিখাইছি, কে বড়, দুইটাই তো ভিত্তি চায়, নিচেরটার পাওয়ার বড়, তাহলে তুমি কি করবা, যেটা ছোট সেই জায়গায় 1 লিখে দিবা আর নিচের 4 লিখবা,
এবার নিচেরটার পাওয়ার থেকে উপরেরটার পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো বলো তো, 1/4 আমি আশা করি গুণের সূত্র আর ভাগের সূত্রটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে আমরা পরের সূত্রের দিকে আগাই। আচ্ছা, এবার এই সূত্রটার দিকে একটু খেয়াল করি। এই ক্ষেত্রে আমরা ব্যাপারটা কি দেখাচ্ছি, দেখো আমরা এই ব্যাপারটার দিকে একটু খেয়াল করি। যদি এরকম হয় দুইটার ভিত্তি আবারও সেম, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে স্যার একটু আগে তো আপনি বললেন ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, এখনো হচ্ছে। দেখো যদি এরকম একটা উদাহরণ দিই আমি তোমাকে, 5⁻³ আর এখানে হলো 5⁻⁻4, তাহলে অবশ্যই 3 - 4 থেকে বড়, পাওয়ারের কথা বলতেছি। তাহলে দুইটা 5-এর বদলে একটা 5 লিখবো। উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে, দেখো মাইনাস দিয়েছি, নিচেরটা বিয়োগ হবে বলতে কি বুঝাচ্ছি, নিচে অলরেডি -4 ছিল, তাহলে যা আছে তা লিখবা। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি হয়ে গেল, 3 + 4, তাহলে কি হয়ে গেল 5⁻7। তাহলে এটাই এখানে হয়েছে, দেখো দুইটা এর বদলে আমরা একটাই লিখছি, সূত্রের মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস। এই উদাহরণটার দিকে তাকাইলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। আমরা যদি পাশেরটার দিকে যাই, তাহলে এখানে ব্যাপারটা কি হয়েছে দেখো, আমরা এখানে যদি দেখি এর উপর পাওয়ার m আছে, এই হোল টু দি পাওয়ার আবার n আছে, ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m হোল m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। এটা কিভাবে হইলো বা এই সূত্রটা কিভাবে আমরা প্রয়োগ করবো একটু দেখি, উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরো আমি তোমাকে বললাম 4 টু দি পাওয়ার 2, এটার উপরে আছে 3, ভালো করে খেয়াল করো, এটার সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করো। 4-এর উপর পাওয়ার 2 আছে, এই পুরাটার উপর আবার হোল 3 আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটাকে তুমি চাইলে ঘুরায় এইভাবে লিখতে পারো। কিভাবে, তুমি চাইলে 3টাকে ভিতরে দিয়ে 2টাকে বাইরে লিখতে পারো, একই কথা। কিভাবে একই কথা, আমরা জানি, এটা মনে রাখবা, দুইটাই যেহেতু উপরে আছে, উপরে যারা থাকে তাদেরকে যেহেতু আমরা, যদি এক্সপোনেন্ট হবে আমরা সচরাচর পাওয়ার বলি, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, মানে 4⁻6 হয়ে যায়। এখন আমি যদি তোমাকে বলি আচ্ছা 4⁻6 আছে, 6কে তুমি কিভাবে লিখতে পারো, কেউ যদি আমাকে বলে স্যার 2 × 3 এটাও 6 হয়, কেউ যদি আমাকে বলে স্যার 3 × 2 এটাও তো 6 হয়। এর মানে এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে। এর মানে বাইরের পাওয়ারটাকে চাইলে তুমি ভিতরে আনতে পারবা, আবার ভিতরের পাওয়ারটাকে চাইলেও তুমি বাইরে নিয়ে লিখতে পারবা। ওকে, এইভাবে চাইলে আমরা করতে পারি। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি। তাহলে আমরা যদি এবার একটু খেয়াল করি, 7⁻³ আছে আর হোল 5 আছে, তাহলে অ্যান্সারটা তো হয় 7⁻15। কিন্তু চাইলে কিন্তু তুমি 7⁻5কে যদি ভিতরে লিখো আর 3কে যদি বাইরে লিখো, একই তো অ্যান্সার হয়, এখনো 3×5 = 15, এখনো 3×5 = 15। আবার তুমি চাইলে স্যার এটাও কিন্তু লিখতে পারো। আচ্ছা, আমরা পরীক্ষায় স্যার কোনটা লিখবো, এটা আসলে ডিপেন্ড করে কোন অঙ্কে তোমাকে কি চাচ্ছে সেটার উপর ভিত্তি করে। তো আমরা যখন সামনে আস্তে আস্তে আগাবো তুমি বুঝতে পারবা এটার প্রয়োগটা করতে আসতেছে। ওকে, আচ্ছা এরপর দিকে আমরা আগে। আচ্ছা স্যার, যদি এরকম হয় এইমাত্র যে সূত্রটা শিখলাম এটা যদি মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে করব। আচ্ছা দেখো, এটারও একটা উদাহরণ দেখো। যদি এরকম হয় যে 2⁻³ আর বাইরে আছে কত বলতো, তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব বলতো। তাহলে আমি স্যার তোমাকে কি শিখাইছি, যে তুমি কি বলবা, পাওয়ারগুলো নিজেদের মধ্যে জায়গা অদল বদল করতে পারে। যেমন তুমি এই 2টাকে ভিতরে আইনা লিখতে পারবা, তাহলে -3টাকে বাইরে নিয়ে লিখতে পারো। আবার দুইটাকে তুমি একসাথে গুণও দিতে পারো, 2⁻³ আর 2 -6। এই সূত্রটাই কিন্তু এখানে দেখা হয়েছে। দেখো এখানে -m আর n আছে, আমি চাইলে -mটাকে বাইরে নিয়ে লিখতে পারি আর nটাকে ভিতরে দিয়ে দিতে পারি, এটাই করছি এখানে। আবার তুমি চাইলে এই দুইটাকে কিন্তু গুণও দিয়ে দিতে পারো -m, যেমন আমি এখানে গুণ দিছি -3 আর 2। এটা হচ্ছে সূত্র, কারণ এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। আর এটা একটা উদাহরণ। আমরা আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখে ফেলি। 5⁻³ যদি 3 থাকে আর বাইরে যদি থাকে -4, তাহলে ব্যাপারটাকে আমরা কিভাবে লিখতে পারি, পরের লাইনে -4টা ভিতরে চলে আসবে, 3টা বাইরে চলে যাবে। তুমি চাইলে আবার দুইটা গুণ করেও লিখতে পারো -12। আশা করি এই ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারবো। এবার একটু এখানে আসি, এটা খুবই সহজ, এটা যে কেউ হয়তো বুঝো তোমরা আগে থেকে। একটু দেখো এখানে আমরা বলতেছি যদি দুইটা সংখ্যা ভিতরে গুণাকারে থাকে এবং তাদের পাওয়ারটা যদি সেম হয়, মানে দেখো ভিতরে a আর b অবশ্যই দুজন ভিন্ন, কিন্তু তাদের হোল পাওয়ারটা কিন্তু m, তাহলে চাইলে আমরা mটাকে একবার a এর উপরেও লিখতে পারি, b এর উপরেও লিখতে পারি। কিভাবে দেখো, সহজ একটা উদাহরণ দিই। যদি ab হোল স্কোয়ার হয় তাহলে তুমি চাইলে এটাকে কি এভাবে লিখতে পারো না, a² b²।
ব্যাপারটা কিন্তু এরকম যে এ বির উপরে যদি 100 থাকতো তাহলে তুমি কি লিখতে পারতা বলো তো? এ টু দি পাওয়ার 100, বি টু দি পাওয়ার 100। তাহলে দেখো তুমি চাইলে কিন্তু লিখতে পারবা এ টু দি পাওয়ার 100, বি টু দি পাওয়ার 100। উল্টাটাও কিন্তু হইতে পারে, কোনো একটা অঙ্কে যদি এরকম থাকে যে এ কিউব বি কিউব, তুমি চাইলে কিন্তু ব্যাপারটাকে এইভাবে লিখতে পারো, এ বি হোল কিউব, এভাবে কিন্তু লিখতে পারবা। ওকে, ব্যাপারটা একটু মাথায় রেখো। আচ্ছা, তাহলে এই পার্টটা বোঝার জন্য আমরা এই যে যতগুলো সূত্র শিখাইছি এর মধ্যে একটু অল্টারনেটিভ কিছু একটা দেখার চেষ্টা করি আমরা। আচ্ছা দেখো তো, আমি যদি এখন তোমাকে বলি আচ্ছা এ কিউব বি সিক্স, এটা কি স্যার আমরা কোনোভাবে সরল করতে পারি? আজকে এখন পর্যন্ত যতগুলো জিনিস শিখিয়েছি আমি এর মধ্যে একটু ট্রাই করে দেখো তো। আচ্ছা এ বি পুরাটার উপরে স্যার আমি হোল কিউব কি দিয়ে দিতে পারি? দেখো থ্রিটা যখন এর উপরে এসে বড় এই কিউব, কিন্তু বি এর উপরে এসে যখন বসে তখন কিন্তু এটা 3 লিখছো, বাট ছিল কিন্তু 6। তাহলে তুমি জানো কত দিলে এটা হবে 2। তো এগুলোও কিন্তু আমাদের কাজে আসবে সামনে, কিভাবে এটাকে আমরা ব্যালেন্স করতে পারি বা সরল করতে পারি। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমরা দেখতেছি আরো কিছু সূত্র আছে, আমরা এখানে একটু আগে, তাহলে একটু আগে যে জিনিসটা দেখাইছি গুণাকারে, এটাই ভাগাকারে এবার চলে আসবে। আচ্ছা যদি এরকম থাকে এ, যদি এরকম থাকে এ বাই বি হোল স্কয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দুইটার মাথায় আলাদা আলাদা করে পাওয়ার বসাই দিতে পারি, বুঝছো? আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে দেখি, যদি এরকম থাকে স্যার যে এ বাই বি থাকলো, বা আমরা কোনো সংখ্যা দিয়ে যদি দেখি তাহলে হয়তো ব্যাপারটা আরো ভালো বুঝবা। দেখো যে আমরা যদি বলি 2/3, এটার উপরে 5 আছে, এর মানে বোঝায় 2 এর উপরে আলাদা করে 5, 3 এর উপরে আলাদা করে 5। একটু আগে যেটা শিখছিলাম আমরা, দেখো তো এটা গুণের ক্ষেত্রে ছিল, আলাদা আলাদা করে দুজনের উপরে পাওয়ার বসে। আর এবার আমরা যেটা দেখলাম সেটা কিসের উপর ছিল বলতো? ভাগাকারে ছিল, ভাগাকারে হইলো আলাদা আলাদা করে দুইটার উপর পাওয়ার বসবে। আচ্ছা স্যার যদি নেগেটিভ কিছু থাকতো তাহলে কি আমরা সেম জিনিসটা লিখতে পারতাম? যদি নেগেটিভ থাকতো স্যার -5, নেগেটিভ হইলেও তুমি লিখতে পারবা, যদিও নেগেটিভ থাকলে আমরা অন্য একটা কাজও করতে পারি, বাট আপাতত হ্যাঁ তুমি এটা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারবা। একই একই কথা, যাই থাকুক না কেন দুইটার উপরে হোল পাওয়ার থাকলে তুমি আলাদা আলাদা করে দুইটার উপরে পাওয়ার বসাইতে পারবা। আচ্ছা তাহলে আমরা যদি পাশেরটাই যাই, এর পরেরটা এখানে আছে, এখানে যদি আমরা একটু দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব, এবার একটু খেয়াল করো। যদি এরকম হয় যে এই পাশে ভিত্তিটা যদি সেম থাকে, লাইক এটা 2, এটার উপরে পাওয়ার ধরো আছে x, আর এটাও 2, এটার উপর পাওয়ার আছে 4, তাহলে দেখতেছি দুই পাশে যারা আছে তাদের ভিত্তি দুইটা সমান, যেমন এটাও 2 এটাও 2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই 2টা আর এই 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এই পাশে আমরা কি লিখতে পারবো পরের লাইনে x = 4। এটি এখানে দেখার, দেখো এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা কি দেখতেছি, এটাও এ এটাও এ, বাট উপরের যে পাওয়ারগুলো আছে সেটা কিন্তু সেম না। এ অবশ্যই এর সমান, কিন্তু পাওয়ার দুইটা কিন্তু একটা এম আর একটা এম, তাহলে এ আর এ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে হবে m = m। আমরা অন্য একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। যদি এরকম থাকে কোনো জায়গায় 5⁴ = 5⁴, তাহলে 5 আর 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে ব্যাপারটা কি হবে, x = 4। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এবার এই পাশে চলে আসি, এই ক্ষেত্রে ব্যাপারটা কি, যদি এরকম হয় উল্টাটা, এখানে যেমন কি ছিল বলতো, ভিত্তি দুইটা যদি সেম হয় তাহলে ভিত্তি দুইটা কাটা যায়, পাওয়ার দুইটা সেম, ভিত্তি দুইটা কাটা যাবে, পাওয়ার দুইটা সমান হয়ে যাবে। আর এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি বলতো, যে এখানে যদি এমন হয় যে পাওয়ার দুইটা যদি মিলে যায় তাহলে পাওয়ার দুইটা কাটা, ভিত্তি দুইটা সমান। এটার উদাহরণটা কি বলতো, এটার উদাহরণটা যদি কোনো একটা জায়গায় x² থাকে আর এই জায়গায় যদি 2² থাকে, তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, এই জায়গায় আমরা লিখতে পারি x = 2। যদিও আমরা বর্গমূল করলে কিন্তু প্লাস মাইনাস দিই, ওটা আমরা আস্তে আস্তে আসবো অ্যাডভান্স দিকে, বাট এটা বোঝানোর জন্য আমরা দিয়েছি এখানে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো তো, যদি এরকম হইতো x³ = 2³, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, কিউব আর কিউবটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে x = 2। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম পাওয়ার দুইটা যদি সেম থাকে পাওয়ার দুইটা কাটা যায়, বর্গমূলের ক্ষেত্রে অবশ্য আমাদের একটু প্লাস মাইনাস দিতে হবে। এটা আমি আপাতত জাস্ট এই সূত্রটা বোঝানোর জন্য বলতেছি।
তাহলে পাওয়ার দুইটা যদি ম্যাচ করে ফেলে তাহলে কিন্তু পাওয়ার দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়, ভিত্তি দুইটা সমান হয়ে যায়। আর এখানে আমরা কি লিখছি, ভিত্তি দুইটা যদি সমান হয় তাহলে ওই দুইটা কাটা যায়, পাওয়ার দুইটা সমান হয়ে যায়। আচ্ছা, আরো সামনের দিকে যদি আমরা যাই, এবার আমরা আসতেছি এদিকে, একটু খেয়াল করো। কোনো একটা সংখ্যার উপর যদি রুট থাকে এর মানে তোমাকে বুঝে নিতে হবে যেটার পাওয়ার কিন্তু হাফ। আচ্ছা, কিভাবে দেখ, তোমাকে আমি বললাম কোনো একটা সংখ্যার উপর, যেমন √4, অনেকেই হয়তো বলবা স্যার এটার অ্যান্সার তো ডাইরেক্ট আমি জানি 2। হ্যাঁ, বাট একটু দেখো কিভাবে হইলো ব্যাপারটা, একটু দেখো। √4 মানে 4, আমি কি বলছি, কোনো একটা সংখ্যার উপর রুট থাকলে তার পাওয়ার কত, হাফ। তাহলে 4-এর উপরে কত, হাফ। স্যার এখান থেকে আমরা 2 কিভাবে পাবো? আচ্ছা একটু দেখো তো, এখন আমি 4-কে চাইলে কি লিখতে পারি না 2⁻², আর আগের থেকে এটার বাইরে কি আছে, হাফ। আজকে তোমাদের কি শেখানো হয়েছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে দেখো তো, এই 2 ভাগ আকারে আছে আর এই 2 উপরে আছে, তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে কি হয়, 2⁻1, 2⁻1 মানে 2। যারা বোঝো নাই আমরা আরেকভাবে বোঝানোর চেষ্টা করি, যেমন √16, √16 অ্যান্সার অনেকেই তো জানো কি, 4। কিভাবে হইলো একটু দেখো, √16 কি বলছি, কোনো একটা সংখ্যার উপর রুট মানে তার পাওয়ার আসলে কত, হাফ। এখন তুমি বলো তো, 16কে কি আমি লিখতে পারি না 4²? তাহলে আগের থেকে আর তার পাওয়ার কি ছিল, হাফ। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমি আরো ভেঙে দেখাচ্ছি। তাহলে 2টা গিয়ে কই বসবে, উপরে। 2 2 মানে 2/2। তাহলে এই 2 ক্যান্সেল আউট হয়ে গেলে উপরে কত থাকে, 4⁻1 = কত, 4। তাহলে আজকের পর থেকে আমরা এটা মনে রাখবো, কোনো একটা সংখ্যার উপর রুট মানে তার পাওয়ার আসলে কত, হাফ। এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা এতবার আসবে আমাদের, মানে তুমি সামনে গেলে ব্যাপারটা বুঝতে পারবে অঙ্কগুলো যখন আমরা করবো। ওকে, আমরা একটু এখানে আসি। ওকে, যারা এটা দেখে প্রথমে একটু বলতে কষ্ট হচ্ছে তারা একটু এভাবে একটু ভাবো। ওকে, এটাকে আমরা বলবো m√a, m√a। আচ্ছা, ব্যাপারটা কিভাবে হচ্ছে একটু দেখো। আমি যদি তোমাকে বলি এইটা, এটাকে আমরা বলি √a, √a। এটার মানে হচ্ছে কি দেখো তো, এরকম কিছু একটা যদি থাকে, যেমন এটার মধ্যে কিন্তু শুধু রুট ছিল, এবার দেখো রুটের সাথে আবার একটা সংখ্যাও লেখা আছে। ব্যাপারটাকে লিখতে হচ্ছে কিভাবে দেখো, তুমি পরীক্ষায় খাতায় লিখবা কিভাবে, রুট চিহ্নটা দিয়ে এই যে ফাঁকা জায়গাটা আছে না, এখানে কিন্তু আমি 3 দিয়েছি। তারপর তুমি ভিতরে সংখ্যাটা লিখবা। এটাকে আমরা কি বলতেছি, √a। কিউব মানে 3, মানে কোনো কিছুর মাত্রা বা পাওয়ার যদি 3 হয় আমরা এটাকে কিউব বলি। √a, এটাকে লিখতে হয় কিভাবে দেখ, মানে এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে দেখো। এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি এইভাবে, প্রথমে এই লিখবা, তারপর আমরা লিখবো 1/, যাই থাকুক না কেন, এখানে 100 থাকলেও তুমি লিখবা 1/, এরপর যেই সংখ্যাটা ছিল সেটা এখানে বসাই দিবা নিচে। বুঝি নেই, আচ্ছা আমরা অন্য একটা উদাহরণ দেখি। আচ্ছা আমরা যদি এই উদাহরণটা দেখি, এখানে ধরো 5 আছে, এখানে ধরো b আছে, এটাকে আমরা মুখ দিয়ে কিভাবে বলবো, 5th root of b, 5th root of b। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, কি শিখাইছি, প্রথমে তুমি b লিখবা, তারপর তুমি কি করবা বলো তো, কি শিখাইছি, 1/, লিখবা যাই থাকুক না কেন পাওয়ারে, এরপর যেই সংখ্যাটা আছে এটা লিখে দিবা। আমি আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আরেকটা উদাহরণ দিয়ে আমি তারপর শেষ করতে চাই। আচ্ছা বলো তো, আরেকবার বলি, ধরো কোনো একটা সংখ্যার উপর এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে তুমি এটাকে কিভাবে লিখবা, কি শিখাইছি আমি, এটাকে মুখ দিয়ে কিভাবে বলে, 7th root of 7। তাহলে ব্যাপারটা কিভাবে লিখবা, 7 লিখবা, এরপর যাই থাকুক না কেন 1/, লিখবা, তারপর এখানে সংখ্যাটা বসাই দিবা। আমি আশা করি এই ব্যাপারটা তোমাকে আর ডিস্টার্ব করবে না। আচ্ছা এটারই আমরা একটু অ্যাডভান্স একটা সূত্র দেখে আসি। সেই সূত্রটা হচ্ছে এটা, স্যার যদি এরকম হয়, বাইরে না হয় m আছে রুটের এখানে, আবার ভিতরেও যদি ভিত্তিটার পাওয়ার থাকে, তাহলে আমরা কি করব। আচ্ছা, যে রুলস শিখাইছিলাম সেই রুলসটাই কাজে লাগবে। অ্যান্সারের দিকে আমরা যাচ্ছি, কিভাবে হচ্ছে দেখো, উদাহরণ দিয়ে দেখি। সাপোজ তোমাকে আমি ভিতরে দিলাম 5, এখানে দিলাম কিউ, এটাকে কি বলছিলাম মনে আছে, √5। ভিতরে 100 থাকলে √100, √5। এখন যেহেতু 5 আছে, তাহলে 5-এর উপরে যদি সামহাও একটা পাওয়ার চলে আসতো, তাহলে কিভাবে লিখতাম, তোমাকে কি শিখাইছি, ভিতরে যেই থাকুক তুমি লিখবা, লেখার পরে তুমি কি বলবা,
3টা থাকার কারণে কি লিখবা 1 বাই যাই থাকুক না কেন 3। পরের লাইনে দেখো কি হবে 2 আর 1/3 পাওয়ারে কি হয় গুণ। তাহলে এই 2টা গিয়ে কই বসবে একের সাথে গুণ হবে 2 একে 2 2/3। এবার দেখো তো এখানেও কি সেম ঘটনাটা হয়েছে না? দেখো তো এমটা কই চলে আসছে নিচে, আর ভিতরে যে ভিত্তিটার পাওয়ার ছিল সেটা কই চলে গেছে উপরে। এখানেও কি সেম জিনিসটা হয়নি? দেখো তো একটু ব্যাপারটা এখানেও কি সেম জিনিসটা হয়নি? দেখো যে এখানে যেই রুটের সাথে যে সংখ্যাটা ছিল সেটা কই চলে গেছে নিচে, দেখো। আর ভিতরে ভিত্তির উপর যে এক্সপোনেন্টটা ছিল সেটা কই চলে আসছে উপরে, এই সূত্রের মতোই। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো কিভাবে, সূত্র দিয়ে তো আমি ব্যাখ্যা করলাম, আগের যে সূত্রটা ছিল সেটা দিয়ে ব্যাখ্যা করছি। বাট তুমি যদি ডিরেক্ট মনে রাখতে চাও তাহলে ব্যাপারটা কিন্তু মনে রাখবা যে যদি এরকম হয় তাহলে ঘটনাটা কি হবে, এটাকে ডিরেক্ট আমরা কিভাবে লিখবো 7 যে বাইরে আছে যে কিউবিক রুট অফ 7 স্কোয়ার এইটা চলে যাবে নিচে, আর ভিত্তির উপরে যে সংখ্যাটা ছিল এটা থাকবে উপরে। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এই পার্টটা বুঝি তাহলে আমরা এখন এই পার্টটায় চলে আসবো। এখন যে সূত্রটা পড়াচ্ছি এটা আসলে এত এত গুরুত্বপূর্ণ, মানে এটা সামনে এতবার কাজে লাগবে আমাদের, মানে তুমি ইউজ টু হয়ে যাবা, তুমি আসলে এটা বুঝেই ফেলবা, মানে তোমাকে এটা বুঝতেই হবে, নাহলে তুমি অঙ্কগুলো পারবে না। ওকে, আচ্ছা কোনো একটা সংখ্যার উপর পাওয়ার যদি মাইনাস থাকে, এই মাইনাসটাকে সরাইতে হয় কিভাবে, মানে আমি এটাকে কিভাবে সিম্পলিফাই করে লিখতে পারি, ওকে এটা আমরা শিখতেছি। আচ্ছা একটু দেখো তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, তাহলে দেখো। আচ্ছা তাহলে a টু দি পাওয়ার মাইনাস এম ইজ ইকুয়াল টু 1/a²m। আমি তোমাকে সহজেই যে জিনিসটা বলতেছি সেটা একটু মনে রাখো, আমি প্রমাণটাও দেখাবো কেন এটা এভাবে লেখা যায়। ওকে আসতেছি, আগে দেখো a টু দি পাওয়ার মাইনাস এম, তুমি এভাবে মনে রাখবা, স্যার বলছে মাইনাসটা সরাইতে হবে, তো তুমি এইভাবে মনে রাখো, সহজে বোঝানোর জন্য বলতেছি। মাইনাসের সরানোর জন্য আমরা লিখবো 1/, তা মাইনাসের জন্য 1/, লিখছি। এখন মাইনাসটা যেহেতু সরে গেছে তাহলে একটু ভাবো তো মাইনাস বাদে আর কে কে থাকে, এটি তো লিখছি, দেখছো এটি কিন্তু হয়েছে। আচ্ছা একটু অন্যভাবে দেখি, অন্য কিছু সূত্র দিয়ে একটু বুঝাই তো, দেখো তো অন্য কিছু দিয়ে যদি বুঝাই একটু দেখো। যদি আমি তোমাকে বলি a টু দি পাওয়ার -1, এটা সামনে অনেকবার আসবে অবশ্য, এটা ডাইরেক্ট মনে রাখলে ভালো হয়, তারপর আমি দেখাচ্ছি। কি বলছিলাম, মাইনাসটা সরানোর জন্য কি লিখবা 1/, এরপর মাইনাস বাদে কে থাকে a টু দি পাওয়ার 1, কোনো কিছুর উপর 1 থাকলে, পাওয়ার 1 থাকলে লেখা লাগে না, মানে আমরা এটাকে চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি। আচ্ছা আমরা একটা বড় সংখ্যা নিয়ে দেখি তো, a টু দি পাওয়ার -5, কি বলছি কথাটা কিভাবে হচ্ছে, মাইনাসের জন্য কি লিখবা 1/, এরপর মাইনাসটা বাদে কে থাকে a টু দি পাওয়ার 5, আরেকটা লাস্ট উদাহরণ a টু দি পাওয়ার -2, a টু দি পাওয়ার -2, তাহলে এটা আমরা কিভাবে লিখবো দেখো, মাইনাসের জন্য কি লিখবো 1/, মাইনাস বাদে কে থাকে a স্কোয়ার। আচ্ছা আমি আশা করি তোমরা এই মাইনাস থাকলে কিভাবে মাইনাসটাকে সরাইতে হচ্ছে এই ব্যাপারটা আমরা বুঝে ফেলছি। ওকে আচ্ছা এটা হলো কিভাবে সেটা যদি একটু জানতে চাও তাহলে আমরা একটু এই পার্টটায় চলে আসি। আচ্ছা একটু দেখো, আজকে আমি তোমাদের প্রথমে একটা সূত্র শিখিয়েছিলাম, মনে আছে? দেখো তো এই সূত্রটা মনে পড়ে কিনা। দুইটার ভিত্তি কিন্তু সেম, লব আর হরে যে আছে, তাহলে এই দুইটা এর বদলে একটা এ, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ, মনে আছে কথাটা? এভাবে কিন্তু লিখছিলাম আমরা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটার সাথে ওইটার সম্পর্ক কি, ওই সূত্রটা একটু দেখ। এটা জানার জন্য তোমাকে আমি বলবো আরেকটা জিনিস একটু মনে রেখো, যে সামনেও আছে a টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1। এটা সামনে আসবে অবশ্য, আমার স্লাইডেও আছে সামনে, আমি এখন একটু প্রমাণটা দেখাই ফেলতে চাচ্ছি। দেখো তাহলে আমি যে একটু আগে তোমাকে বললাম যে a টু দি পাওয়ার -2, এটাকে আমরা কিভাবে করব, দেখো তো আমি কি চাইলে এটাকে এভাবে লিখতে পারি না, a টু দি পাওয়ার 0 - 2, একই তো কথা, 0 থেকে -2 চলে গেলে তো -3 থাকে, লিখতে পারি। এবার এই সূত্রটার দিকে ভাবো তো একটু, দুইটা যদি বিয়োগ আকারে থাকে এর মানে তারা আগে কিভাবে ছিল, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, মানে আমি চাইলে এটা কিভাবে এখন লিখতে পারি না,
a টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2। তারপর কি বললাম বলো তো, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, আর এটা স্কোয়ার। তাহলে আজকে আমি যে রুলসটা তোমাদের শিখিয়েছিলাম শর্টকাট, সেটা কি? মাইনাসটার বদলে 1/, এরপর মাইনাস বাদে কে থাকে? a স্কোয়ার। বুঝছো সূত্রটা কোত্থেকে আসছে? তাহলে এভাবে এটা প্রমাণ করা যায়, বাট আমরা ডিরেক্ট কিন্তু পরীক্ষায় এটা ইউজ করব। ওকে, আচ্ছা, তো আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে কি বলতো, এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে হ্যাঁ, ওকে, আমরা স্লাইডে আছি। তাহলে আমরা কি দেখলাম? এটাকে ডাইরেক্ট সূত্র হিসেবে মনে রাখতে হবে, এই মাত্রই কিন্তু আমরা এটা দেখেছি। আরেকবার যদি তুমি বুঝতে চাও দেখো, মাইনাসের বদলে 1/, এরপর মাইনাস বাদে কি থাকে? a টু দি পাওয়ার 1, তাহলে 1 তো লেখা লাগে না, তাহলে 1/। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এটা সবাই পারবা। এইমাত্র এটাও কিন্তু শেখানো হয়েছে, কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাসটাকে সরাইতে হয় কিভাবে? মাইনাসের বদলে দেখো e টু দি পাওয়ার -2, খুব সহজ। এই মাইনাসটার বদলে কি লিখতেছি আমি? এই মাইনাসটার বদলে কি লিখতেছি? 1/। এবার মাইনাসটা যদি সরাই ফেলো কি থাকে? a2, এটাই অ্যান্সার। সহজ নেই? আরেকটা উদাহরণও দিয়েছি, দেখো সেম জিনিস, মাইনাসটার বদলে কি লিখতেছি? 1/। এবার মাইনাসটা যদি সরাই ফেলি, ধরো সরাই ফেললাম, তাহলে কি থাকে? এই কিউব, নিচে এই কিউব লিখে দিবা। সিম্পল না? এবার এই উদাহরণটা দেখি। আচ্ছা স্যার, যদি এরকম হয় কোনো একটা কিছুর ভিত্তি উপর পাওয়ারটা পজিটিভ, বাট আমি এটাকে নেগেটিভ বানাইতে চাই। এতক্ষণ তো আমরা দেখতেছিলাম স্যার পাওয়ারটা যদি মাইনাস থাকে কিভাবে এটাকে পজিটিভ বানানো যায়, মাইনাসটাকে সরানো যায় কিভাবে। এখন তো আর মাইনাসটা নাই, আছে। তাহলে আমি যদি উল্টাটা করতে চাই স্যার, যে পাওয়ার পজিটিভ আছে বাট আমি নেগেটিভ বানাতে চাচ্ছি, তাহলে আমি কি করব? এক্ষেত্রে তুমি যে কাজটা করবা একটু দেখো। তোমাকে আমি যদি বলি 5 কিউব দেওয়া আছে, তুমি পাওয়ারটা মাইনাস কিভাবে বানাবা? এটার কনসেপ্টটা কি? তুমি এভাবে লিখবা, সিম 1/5 টু দি পাওয়ার -3। মানে তুমি পাওয়ারটা পজিটিভ থেকে নেগেটিভ বানায় ফেলছো ইচ্ছা করে। ওকে, এই কাজটা করতে পারে। আমি এটার প্রমাণও দেখাচ্ছি কিভাবে হইলো। একটু আগে যে স্লাইডটার মধ্যে যে প্রমাণটা দেখাইলাম এটা মনে আছে? এভাবে কিন্তু এটাও করা যায়। কিভাবে দেখো, দেখো কিভাবে করা যাচ্ছে। দেখো, আমি বললাম 5 টু দি পাওয়ার 3, পরের লাইনে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি নাকি? দেখো তো, 5 টু দি পাওয়ার -3, মাইনাসে মাইনাসে পাওয়ার কিন্তু প্লাস হয়ে যায়। ঠিকই কিন্তু লিখছি, ভুল করি নাই। দেখো এটা কিন্তু সেম। পরের লাইনে দেখো, আমি এটাকে কি এভাবে লিখতে পারি, সামনে একটা 0 দিয়ে দিই। এবার একটু দেখো তো, দুইজনের মাঝখানে বিয়োগ আছে, তাহলে আমরা কি লিখতে পারি? একটা 5-এর বদলে এখন দুইটা 5 লিখি। প্রথমে 0 আর এখানে কি -3। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান কত? 1, আর কি এসে পড়লো? -3। এটা কোন সূত্রটা মনে আছে তোমাদের? দেখো তো, এটা কোন সূত্রটা শিখিয়েছিলাম আমরা? সেই সূত্রটার কথা একটু ভাবো তো। আমরা যে সূত্রটা এখানে শিখেছিলাম সেটা কি ছিল বলো তো? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, দুইটার ভিত্তি যদি সেম থাকে এবং ওরা যদি ভাগ আকারে থাকে, তাহলে যে কোনো দুইটা এর বদলে একটাই উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ। আমরা জাস্ট এই সূত্রটা বা এই জিনিসটা প্রমাণের জন্য এখান থেকে ডান পাশ থেকে বাম পাশে আসছে। এর মানে আমি তোমাদের প্রমাণটা দেখাইছি যে আসলে কেন এটার বদলে এটা লেখা যায়। প্রমাণ করে দেখলাম আমরা। তোমার অবশ্য প্রমাণ করা লাগবে না, তুমি চেষ্টা করবা যে এটা একটু মনে রাখতে, কিভাবে পাওয়ারটা পজিটিভ থেকে নেগেটিভ লেখা যায়। সহজ, 1/, লিখবা, জাস্ট পাওয়ারটার আগে মাইনাস দিয়ে দিবা। আমি অন্য একটা উদাহরণ দেখাই। ধর আমি তোমাকে বললাম 7 কিউব, এটাকে কিভাবে লিখবা? কি বলছি? 1/, লিখবা, যা ছিল এটার সামনে মাইনাস দিয়ে দিবা। সহজ না? আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডটা যেহেতু শেষ, আমরা পরের স্লাইডে যাই। ওকে, এবার একটু দেখো এই স্লাইডটা আমরা কি দেখতেছি। একটু আগে আমি তোমাদের যে কথাটা বলছিলাম সেটা কি? কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে এটার অ্যান্সার হয় 1। যে কোনো কিছুর উপর যদি আমি তোমাকে বলি 5 টু দি পাওয়ার 0 কত? অ্যান্সার 1। যদি আমি তোমাকে বলি 5 টু দি পাওয়ার অন্য একটা সংখ্যা নেই, আমরা যদি আমরা বলি 7 টু দি পাওয়ার 0, তাহলে অ্যান্সার কত হবে? আচ্ছা, এটা কিভাবে হচ্ছে এই ব্যাপারটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে একটু ভাবো তো। আমি তোমাকে বললাম, আচ্ছা 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই
5^5। এখন তুমি তো বলতেই পারো স্যার দুইটা তো লব আর হর সমান, কাইটা দেন, কাইটা দিলে তো 1 হয়। ঠিকই বলছো, বাট আমরা একটু সূচকের নিয়মে যদি একটু দেখাইতে চাই, কি শিখেছি দেখো তো, 2টা 5 ভিত্তি আছে, তাহলে 2টা 5-এর বদলে কয়টা 5? একটা 5। উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার কি? বিয়োগ। তাহলে একটু আমরা কি বলতে পারি? 5^0। তুমি যদি ডিরেক্ট এটাকে কাইটা দিতা তখন এটার অ্যান্সার কত আসতো? 1। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটার অ্যান্সারটা আসলে কত হবে? 1। এর মানে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে এটা 1 হবে। একটা জিনিস ব্যতিক্রম, সেটা কি? নিচে যে আছে মানে ভিত্তি যে আছে সে শূন্য হইতে পারবে না। আই মিন যদি 0^0 বলো তাহলে এটা কিন্তু অসংজ্ঞায়িত। এটা কেন হচ্ছে এটা আরেকটু সামনে আমরা শিখবো। ওকে, আপাতত মনে রাখবা, শূন্যের উপর শূন্য থাকলে এটা 1 হবে না, অসংজ্ঞায়িত হবে। এছাড়া বাকি যাই থাকুক না কেন সেটার উপর শূন্য থাকলে কিন্তু সেটা 1 হবে। যদি স্যার কোনো সময় কোনো ভগ্নাংশ থাকে, যেমন আমি যদি বলি স্যার 1/3 এটার উপর 0, তাহলেও 1। যদি স্যার কোনো নেগেটিভ সংখ্যার উপর হয় 0, তাহলেও 1। ওকে, যদি স্যার কোনো এরকম হয় যে কোনো ঋণাত্মক ভগ্নাংশের উপর যদি হয় 1/6 এটার উপর 0, তাহলেও 1। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসতেছি আমাদের এই পার্টটায়। অলরেডি আমি এটা বলে ফেলছি, 0-র উপর 0 থাকলে সেটা কি হবে বলতো? অসংজ্ঞায়িত। ওকে, গণিতে অনেকগুলো অসংজ্ঞায়িত ব্যাপার আছে, বাট আমরা আপাতত এটা যে একটু মনে রাখি, শূন্যের উপর পাওয়ার শূন্য হলে অসংজ্ঞায়িত হবে। ওকে, আচ্ছা, আমরা আমাদের লাস্ট যে সূত্রটা এই চ্যাপ্টারে, যেটা করলে আমাদের বেসিকটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে এটা। এই ব্যাপারটা একটু খেয়াল করি। এখানে আমরা কি দেখতেছি যে কোনো একটা ভগ্নাংশের উপর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসটাকে কিভাবে সরাবো? আচ্ছা, তাহলে সরানোর নিয়মটা হচ্ছে a/b ছিল, একটু লক্ষ্য করো, a/b ছিল, এখন এটা হয়ে গেছে কি? b/n। আমি এটাকে ভাইঙ্গা বুঝাচ্ছি, বাট এর জন্য কিন্তু তোমাকে এই সূত্রটা কিন্তু অবশ্যই পারতে হবে। মনে আছে এই সূত্রটা যে শিখিয়েছিলাম, এই যেগুলো, যেটা এই সূত্রটা যে শিখিয়েছিলাম মনে আছে? এই সূত্রটা কিন্তু লাগবে আমাদের। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু বলি। তাহলে আমরা এখন যে লাস্ট সূত্রটা প্রমাণ করব সেটার জন্য আমাদের কিন্তু এটা মনে রাখা লাগবে। একটু দেখো, একটা উদাহরণ দিয়ে দেখি আমরা। ধরো আমি তোমাকে বললাম 5/2 টু দি পাওয়ার -2। ওকে, তাহলে আমরা এটাকে করবো কিভাবে? দেখো আমি তোমাদের কি শিখেছিলাম, মাইনাসটা সরাইতে হয় কিভাবে? মাইনাসের বদলে তুমি কি লিখবা? 1/, এরপর তুমি কি লিখবা? 5/2 যা ছিল তাই, মাইনাস বাদে যা ছিল তাই। এখন আমরা কি করব বলতো? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 ভাগ, দুইটার উপরে আলাদা আলাদা করে পাওয়ার বসে পড়বে 2²। এবার আমরা শিখে আসছি কি বলতো? 1 ভাগ, ভাগ যখন গুণ হয়ে যায় তখন লব ঠিকই থাকবে, হরটা উল্টাই যাবে, মানে 2² উপরে চলে আসবে, 5² নিচে থাকবে। তাহলে আমি তারপর কি লিখতে পারি বলতো? 2² উপরে, 5² নিচে, কারণ একের সাথে গুণ আছে। এখন পরের লাইনে বলতো, দুইটার ভিত্তি আলাদা বাট পাওয়ার সেম, এরকম থাকলে আমরা কিভাবে লিখতে পারি? দুইটার উপরে একই রকম পাওয়ার দিয়ে দিতে পারি। দেখো তো সূত্রের মধ্যে কি আমি এটাই বলছিলাম না? লব আর হরটা শুধু ঘুরে যাবে। দেখো তো a/b ছিল b/a হয়েছে, দেখো তো 5/2 ছিল কি হয়েছে? 2/5। পাওয়ারটা ছিল -n, এখন হবে n। পাওয়ারটা ছিল -2, এখন কি হয়েছে? ওকে, তাহলে তোমরা সহজভাবে এটাকে কিভাবে মনে রাখবা? তোমরা এইভাবে মনে রাখবা যে যে কোনো একটা ভগ্নাংশই থাকুক না কেন, যে কোনো একটা ভগ্নাংশই থাকুক না কেন, তার পাওয়ার যদি মাইনাস থাকে, মাইনাসটা সরাই দিব কিভাবে আমরা? খুব সহজ, খুব সহজ। ভগ্নাংশটাকে লবকে হর বানাই দিবা, হরকে লব বানাই দিবা। দ্যাট মিনস 7/5 এবং মাইনাসটা চলে যাবে। সিম্পল না? আমি প্রমাণটাও দেখিয়েছি কিন্তু, যদিও তোমাকে প্রমাণ দেখানো লাগবে না, তুমি এটা ডিরেক্ট লিখতে পারবা। ওকে, আজকে আমাদের বেসিক ক্লাসটা এই পর্যন্তই। আমরা এর পরের প্লেলিস্টের নিচের যে ভিডিওগুলো থাকবে সেখানে এই চ্যাপ্টারের ধারাবাহিক সমাধানগুলো আমরা দেখাবো, এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো এবং ক্যালকুলেটর হ্যাক্সগুলো এই প্লেলিস্টের মধ্যে থাকবে। এই ভিডিওটা দেখার পর অবশ্যই খাতায় আগে সূত্রগুলো লিখবে, উদাহরণগুলো লিখবে এবং বারবার এগুলো প্র্যাকটিস করবে, তারপর পরের ভিডিওতে আমরা যাব। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।